Question is how does the balloon fly away? পয়েন্টস গুলা কেউ লিখতে পারবা? আমি ফার্স্ট পয়েন্টটা লিখে দেই, দেখি বাকি পয়েন্টগুলো তোমরা লিখতে পারো নাকি। চ্যাট বক্সে একটু লিখে দাও আমাকে। ওকে, লেট মি রাইট ডাউন দ্য ফার্স্ট পয়েন্ট ফর ইউ অল। ফার্স্ট পয়েন্ট হলো, লাস্ট ক্লাসের রেকর্ডিংটা আপলোড করেছিলেন? হ্যাঁ স্যার, আমি এভরিডে আপলোড করে দেই। আমি প্রত্যেকদিন তো আর ভিডিও তোমাদেরকে দিতে পারবো না, আমি তোমাদেরকে মেইন যে প্লেলিস্টটা সেটা দিয়ে রাখছি, ওটার ভিতরে তুমি পাবা। প্লিজ সেভ দ্য প্লেলিস্ট লিংক। ঠিক আছে, আমাদের মেসেঞ্জার গ্রুপে প্লেলিস্টের লিংকটা আমি দিয়ে রাখছি, ওটার ভিতরেই আছে। ঠিক আছে, ওকে। এখানে দেখি, the balloon accelerates forward because first point হলো বেলুনের ম্যাটেরিয়ালটা কি, তুমি আমাকে বলো তো। what is the balloon made up of? it's a stretchy elastic material. so যখন তুমি ওকে ইনফ্লেট করলা, it is deformed, তাহলে ও কি চাবে, ওর আগের পজিশনে যেতে। আগের পজিশনে যাওয়ার সময় যখন শ্রিঙ্ক করার চেষ্টা করবে, তখন ভিতরের এয়ারটাকে বেলুন ধাক্কায় বের করে দিবে। তাহলে আমার ফার্স্ট পয়েন্ট কি হবে, the balloon exerts a force on the air backward. তারপরে কি হবে, any ideas guys? the balloon exerts a force on the air backward. The air exerts তারপরে air exerts an equal and opposite force on the balloon to the right. forward. আচ্ছা, রাইটও বলতে পারো। তাহলে যদি লেফট বলো Forward. তাহলে ফরওয়ার্ড বলতে পারো, ফাইন। যদি লেফট বলো তাহলে রাইট, ব্যাকওয়ার্ড বললে ফরওয়ার্ড। টার্মের কনসিস্টেন্সিটা মেইনটেইন করো। তাহসিন, তুমি যেটা লিখছো এটাতে 1 মার্কও পাবা না। তুমি প্রেসারের ডিফারেন্স নিয়ে বলছো, এই টপিকটা হলো ফোর্স আর মোশন নিয়ে, রাইট? পুরো জিনিসটা তোমার অ্যান্সার করতে হবে নিউটনের থার্ড ল উপর বেস করে। তাহলে আমার পয়েন্টস গুলো কি হবে, দ্য বেলুন exerts a force on the air backward. ওকে, লাস্ট পয়েন্ট কি হবে, এয়ার ফোর্স এক্সার্ট করলো, খুব ভালো কথা, এয়ারটা বেলুনের উপর একটা ফোর্স এক্সার্ট করলো, বাট দেন what happens after that? Any ideas guys? There is a resultant force for the balloon acting forward, which causes it to accelerate. Absolutely right. There which causes it to accelerate. These are your 3 points. সেকেন্ড পয়েন্টটা কি বুঝছো? guess what, এটা কিন্তু নিউটনের দুইটা ল কভার করে। what are the two laws? can you identify? একটা তো থার্ড ল, এর ভিতরে আরেকটা ল আছে, কেউ কি ফিগার আউট করতে পারছো কোন ল সেটা? what is the other law? না, incorrect. Sir, anyone else? কোন ল? sir, second law. সেকেন্ড ল, এক্স্যাক্টলি। এটার ভিতরে সেকেন্ড ল আছে। কিভাবে? বিকজ রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করলে যে কোনো কিছু অ্যাক্সিলারেট করবে, এই কথাটা আমাকে কে বলে? দিস ইজ হোয়াট দ্য সেকেন্ড ল টেলস আস। গাইজ, ইজ ইট ক্লিয়ার পুরোপুরি সবার? ওকে, এটা শেষ হয়ে গেলে আজকে আমরা লেকচার 5 এ যাব। লেকচার 5 অলরেডি আমি আপলোড করে দিয়েছি। দিস ইজ ইন ইওর গুগল ক্লাসরুম। Sir, জি স্যার, বলেন। স্যার নোটটা লিখতে পারিনি স্যার। আচ্ছা, তাড়াতাড়ি লিখে নাও। দেখানো যাবে স্যার, স্ক্রিনশট নিতাম, 1 সেকেন্ড লাগবে। নো, কোনো অসুবিধা নাই। ইয়েস স্যার, ডান স্যার। ওকে, এবার 5 এ চলে আসি। 5 এ কি বলছে লেকচার 5 এ? টাইপস অফ ফোর্সেস। কিন্তু খেয়াল করে দেখো, আমরা কিন্তু সব ফোর্স নিয়ে ডিল করব না, শুধুমাত্র ইউনিট 1 এ আমাদের যে সব ফোর্সেস লাগবে সেটা নিয়ে আমরা ডিল করতেছি। তো টাইপস অফ ফোর্সেস নাম্বার 1 হলো ফরওয়ার্ড ফোর্স, অর এটাকে আমরা থ্রাস্টও বলে থাকি। This is the force that causes a body to move forward. Examples include force from the engine in a car, propellers of a ship, jet engine of aircraft, etc. যেই কোনো ফোর্স যেটা একটা বডিকে সামনে মুভ করানোর চেষ্টা করে সেটাকে আমরা থ্রাস্ট অথবা ফরওয়ার্ড ফোর্স বলি। Now moving on to tension. Tension কি দেখি? Tension causes or tends to pull a body such as a string or a rope apart.
সবসময় যে স্ট্রিং আর রোপই হইতে হবে এরকম কোনো কথা নেই, একটা রডের উপরও টেনশন অ্যাক্ট করতে পারে। বেসিকলি টেনশন একটা বডিকে স্ট্রেচ করার চেষ্টা করে, সো স্ট্রেচিং ফোর্সটাকে আমরা বলি টেনশন। স্ট্রেচ করার চেষ্টা করে মানেই কিন্তু স্ট্রেচ করে ফেলবে তা না, ইট ইজ ট্রাইং টু স্ট্রেচ আ বডি। ওকে, টেনশন can act on a body when the string or rope is taut। এটা মাথায় রাখো। টট মানে হলো বাংলায় যেটাকে আমরা বলি টান টান। শুধুমাত্র যখনই আমার বডিটা এরকম টট এজ ইন টান টান থাকবে, দেন এন্ড অনলি দেন টেনশন অ্যাক্ট করতে পারবে। যদি একটা স্ল্যাক স্ট্রিং অথবা রোপ থাকে, স্ল্যাক মানে হলো ঝুলে থাকা অবস্থায়, রাইট? ক্যান ইউ আইডেন্টিফাই টেনশনের ভ্যালু কি হবে তখন? 0 এক্স্যাক্টলি, তখন আমার টেনশনের ভ্যালু হবে। Next, what we have is tension in a string or a rope acts in both directions. Both direction act করবে। Sir, could you please repeat like কখন 0 হবে? যখন একটা বডি স্ল্যাক থাকবে, স্ল্যাক মানে হলো SLAC কে যখন ঝুলে থাকবে লাইক দিস। আমি যদি এখানে এঁকে দিই তাড়াতাড়ি, লেটস সে একটা ট্রাক, ট্রাক লাগবে না, এটা একটা গাড়ি, and let's say I have another car. Let's say I have another car. Okay, টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু টানার সময় রোপটা এইভাবে আছে। যদি এইভাবে থাকে, এখনো টানা স্টার্ট করে নাই, এখনো মুভ করাই স্টার্ট করে নাই। মুভ করা হলে তখন এরকম স্ট্রেট হয়ে যাবে। এই মুহূর্তে এই অবস্থায় আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য টেনশন ইন দ্য রোপ, ক্যান ইউ অ্যান্সার মি? 0 0, এক্স্যাক্টলি। 0 হবে, আচ্ছা, ওকে। কি স্ল্যাক বলে, SLAC। আর যদি একদম এরকম টট থাকে, টান টান যেটাকে আমরা বাংলায় বলি, তখন শুধুমাত্র আমার টেনশনের ভ্যালু আসবে। Okay, Clear? sir, thank you. No problem. জি sir, thank you. Tension দেখলাম। Next up what we have is an illustration. Illustration এ we see এরকম একটা ট্রাক এরকম একটা কার্টকে টেনে নিয়ে যাচ্ছে। টেনশনটা দেখো acts in both direction অলওয়েজ, এটা কোনো এক্সেপশন নাই। যদি টেনশন থাকতে হয়, টেনশন একটা রোপের উপর দুই ডাইরেকশনে অ্যাক্ট করবে, একটা হলো এই ডাইরেকশনে, একটা হলো এই ডাইরেকশনে। সো দিস ইজ হোয়াট ইজ ট্রাইং টু স্ট্রেচ দ্য রোপ অ্যাপার্ট or pull the rope apart. ফ্রিকশনটা উইল বি প্রিটি ইন্টারেস্টিং। ফ্রিকশনের পার্ট, ফ্রিকশন আমাদের টার্ম শুনে কিন্তু মাথায় আসে ফ্রিকশন ভেরি ইজি, ফ্রিকশন অলওয়েজ অপোজেস দ্য মোশন। ওয়েল, সেটা তুমি IGCSE এর জন্য হলে ঠিক আছে, বাট when it comes to A levels, friction always opposes the motion is not a very appropriate term to say. দেখি কি, friction between two surfaces always has a maximum value. This is illustrated in the diagram below. এটা পুরোটা একটু পড়ো তো। ফ্রিকশন শুধুমাত্র মোশনকে অপোজই করে না, এট টাইমস ফ্রিকশনের কারণে একটা বডি মুভ করতে পারে। ফর এক্সাম্পল, when you are walking because there is friction. তুমি যদি একদম পুরো আইসি একটা ফ্লোরের উপরে হাঁটার চেষ্টা করো, তুমি সামনেই যেতে পারবা না, প্রত্যেকবার স্লিপ করে নিচে পড়ে যাবা। স্যার আপনি না একটা ইয়াদ দেখিয়েছিলেন ভিডিও, তো গাড়ি থেকে একটা বক্স পড়ে যায় যে। রাইট এক্স্যাক্টলি। পরে দেখো, when the truck moves forward, the box stays on top of it until the truck does not exceed a certain acceleration, because frictional force between the truck and the block is what causes the block to accelerate. If the acceleration of the truck exceeds a certain value, the friction will not be able to provide the resultant force needed to cause that acceleration. তাহলে কি হবে, ওর জায়গায় থেকে যাবে, ট্রাকটা সামনে থেকে চলে যাবে। Let me try to show this. ওকে, আমি এটা একটু দেখানোর চেষ্টা। স্যার ব্লকটা পড়ে যাবে না? হ্যাঁ, পড়ে যাবে। এক সেকেন্ড, check this out. এক্সাম্পলটা If I take this নোটবুকের উপরে আমি একটা ব্যাটারি রাখলাম, you can see the battery, right? I place the battery on top of the notebook. আমি যদি এখন ব্যাটারিটাকে এভাবে মুভ করি, ব্যাটারি তো না, নোটবুকটাকে মুভ করতেছে, দেখো তো, I am not touching the battery at all. আমি মুভ করতেছি লেফট এন্ড রাইট। তাহলে
আমি কিন্তু ফোর্স এক্সার্ট করলাম নোটবুকটার উপরে। নোটবুকের উপর ফোর্স এক্সার্ট করলে ইয়েটা কিভাবে মুভ করে, ব্যাটারিটা কিভাবে মুভ করে, এনি আইডিয়াস? আমি তো মুভ করলাম নোটবুককে, তাহলে ব্যাটারির কি হচ্ছে, ব্যাটারিটা কিভাবে মুভ করতেছে? হোয়াট ফোর্স ইজ ইট দ্যাট কজেস দ্য ব্যাটারি টু মুভ অ্যালং উইথ দ্য নোটবুক? কোন ফোর্স? হোয়াট ইজ দ্যাট? Contact force. নাম কি সেই কন্টাক্ট ফোর্সের? Friction. The friction that causes this battery to move as well. Friction between whom? Friction between the notebook and the battery surface. This is what causes this to move. কিন্তু wait a second, আমি যদি ওকে হঠাৎ করে অনেক ফাস্ট মুভ করি, দেখি তো কি হয়? If I move it really fast, 1 2 3 go, this is what happens. তখন friction enough নাই আর to provide the necessary resultant force to cause that acceleration. Enough friction যদি না থাকে, this is what will happen, it will slide off. Is it clear everyone? তার মানে friction যদি তুমি ওই ডেফিনেশনে স্টিক করো, that is not very appropriate A level স্ট্যান্ডার্ডে, যে friction always acts in the opposite direction to the motion or friction always opposes the motion. No, friction can at times cause motion as well, যেটা মাত্র আমরা দেখলাম। এটা কি পুরোপুরি ক্লিয়ার ফ্রিকশনের পার্টটা এভরিওয়ান? So friction can also cause motion. এটা আরেকবার একটু বুঝাই। আচ্ছা, আমি যদি এই ট্রাক আর এই ব্লকটার কথাই বলি, ওকে, দ্য ব্লক ইজ নট টাইড আপ, বা কোন এরকম গর্ত নাই যেটার ভিতর ট্রাকের ভিতরে ওকে বসায় রাখা হয়েছে, জাস্ট সারফেসের উপরে রেখে আমি যদি ট্রাকটাকে চালাই, তাহলে ট্রাকের উপরে ফোর্স তো দিচ্ছে ট্রাকের ইঞ্জিনটা, দ্যাট মেক্স পারফেক্ট সেন্স। বাট ব্লকটাকে সামনে কে নিচ্ছে? হু ইজ ইট দ্যাট ইজ মেকিং দ্য ব্লক মুভ ফরওয়ার্ড অ্যালং উইথ দ্য ট্রাক? কে সেটা? Friction. ফ্রিকশন, এক্স্যাক্টলি। Friction. হ্যাঁ, তুমি যদি এটা একটা আইসি সারফেসের উপর রাখো ব্লকটাকে, তারপর গাড়িটাকে দিয়ে টান দাও, ব্লকটা জায়গায় দাঁড়ায় থাকবে, ট্রাকটা নিচ থেকে বের হয়ে যাবে, ধাপ করে নিচে পড়ে যাবে। তার কারণ আইসি সারফেসের উপরে ফ্রিকশন অনেক কম হবে। সো ইট ইজ দ্য ফ্রিকশন দ্যাট কজেস দ্য ব্লক টু মুভ। এটাই বারবার বলতেছি যে আইজিসিএসি যে আমরা শুধুমাত্র বলতাম ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস ইন দ্য অপোজিট ডাইরেকশন টু দ্য মোশন। এ লেভেল স্ট্যান্ডার্ডে দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Thank you. ওকে, গুড। সেকেন্ড ফ্রিকশনের কাজ দেখি। when the tire rolls it pushes on the road backward. টায়ার রোল করার সময় এটাকে পিছনের দিকে ফোর্স দিল, রোডের উপরে টায়ার ফোর্স দিল ব্যাকওয়ার্ড, তাহলে রোড কি বসে থাকবে? নো। টায়ার যদি রোডের উপরে ফোর্স দেয় ব্যাকওয়ার্ড, অ্যাকর্ডিং টু থার্ড ল, রোডটাও টায়ারের উপরে ফোর্স দিবে কোন দিকে? ফরওয়ার্ড। Forward. This is the force that causes this to move. There are hundreds of videos যেটা তুমি দেখবা আইসি রোড সারফেসে তুমি অ্যাক্সিলারেটর চাপ দিলে টায়ার্স স্পিন করতেছে, বাট দ্য কার ইজ নট মুভিং ফরওয়ার্ড। একটু ওয়েট, এখন দেখা যাচ্ছে। Give me a few seconds. পেয়েছি, দেখো স্ক্রিন দেখা যায় সবাই? এভরিওয়ান? Yes, sir. তুমি জাস্ট এই ট্যাগটার উপর ফোকাস করো, দেখো কি হয়। টায়ার স্পিন করতেছে, গাড়ি সামনে যায়। Check this out. It's spinning. এই যে দেখো, tire is spinning on the road, but tire is not moving forward. Why? Spin করায় কে? Who is it that causes the tires to spin?
It's the force from the engine. Engine ঠিক আছে তো, ইঞ্জিন স্পিন করাচ্ছে, বাট গাড়ি কেন সামনে যাচ্ছে না? বিকজ এই দুইটা সারফেসে অনেক কম। এক্স্যাক্টলি, তার মানে স্পিন করার সময় রোডের উপরে এনাফ ফ্রিকশন ও দিতে পারতেছে না। রোডের উপর যদি ও এনাফ ফ্রিকশন না দেয়, রোডও তোমাকে এনাফ ফরওয়ার্ড ফ্রিকশন দিতে পারবে না, that will enable you to move. The same thing happens if you try to walk on an icy surface. Dekhi, when the tire rolls, it pushes on the road backward. According to third law, the road pushes on the tire forward, causing it to move forward. This push is contact force between the tire and the road. There is friction. The road, if the road was slippery, the tires would roll because of the thrust from the engine. এটাই দেখাইলাম মাত্র, যদি স্লিপারি থাকে তাহলে রোল কিন্তু ঠিকই করবে, but the car would not move forward because the friction is not enough to move the car forward. The same concept applies to you when you are walking. Imagine trying to walk on a slippery surface. তুমি সামনেই যেতে পারবা না, ওই মাইকেল জ্যাকসনের মতো ওই এক জায়গায় দাঁড়ায় মুন ওয়াক করতে পারবা। Let's move on to the next one, air resistance. Unit 1 এ যে ফোর্সেস নিয়ে আমরা ডিল করি, একটা একটা করে আমরা সেগুলো ডিসকাস করতেছি। Air resistance টা কি? Is the resistive force that acts in the opposite direction to the motion of a body. This is a contact force and arises due to the contact between the surface of the body and air particles. Air resistance depends on two factors. এটা একদম আগের লেকচার থেকেও জানো, plus you know this from your IGCSEs as well. There is speed and surface area. Moving on to drag force. It is the opposite force that acts on a body when it is moving through a fluid such as water, oil, or any other viscous material. This will be discussed in details in the topic fluid mechanics. Drag is basically ওয়াটারের ভিতরে যে ফ্রিকশন, এয়ারের ভিতরে ফ্রিকশনকে we call it air resistance. আর ওয়াটারই না, যে কোনো লিকুইডের ভিতরে যদি তোমাকে অপোজিং ফোর্স এক্সার্ট করে মুভ করার জন্য, মুভ করার সময়, সে অপোজিং ফোর্সটাকে আমরা কি বলি? ড্র্যাগ। Upthrust, very important. এটা বলেন। স্যার ভিসকাস ম্যাটেরিয়াল বলতে যে ম্যাটেরিয়াল এভাপোরেট করতে পারে? না 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 না, ভিসকাস মানে হলো স্টিকি, STICKY। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার। স্যার ফ্লুইড স্যার গ্যাসিয়াস সাবস্টেন্স কি ফ্লুইড হতে পারে? Fluid can be both gases and liquids. Gases and liquids are both called fluids. Anything that flows is a fluid. ওকে স্যার। কিন্তু এই জায়গায় ড্র্যাগ ফোর্সটা জেনারেলি আমরা ইউজ করি লিকুইডের জন্য। লিকুইড ইজ অলসো আ ফ্লুইড, বাট লিকুইডের জন্য মেইনলি আমরা ড্র্যাগ ফোর্স ইউজ করি। আর এয়ারের ভিতর তো আমরা এয়ার রেজিস্ট্যান্স নামই আছে, বুঝছো? মানে এয়ারের ভিতরে বেসিক্যালি, আরেকবার খেয়াল করে দেখো, এয়ারের ভিতরে যেটাকে আমরা এয়ার রেজিস্ট্যান্স বলি, ফ্লুইডের ভিতরেই সেই রেজিস্টিভ ফোর্সটার নামই হলো আমার ড্র্যাগ ফোর্স। ইজ ইট ক্লিয়ার নাও? Yes sir, it's clear. Okay. Next up, what we have is upthrust. Again, upthrust আমাদের এই টপিকে না, জাস্ট নামটা জেনে রাখলে ভালো। Upthrust হলো, this is the force that enables a body to float in a fluid. Upthrust is the upward force that acts on a body when it's immersed in a fluid. Upthrust is also referred to as buoyant force. Buoyancy থেকে buoyant force, কোনো কিছুকে ভাসায় রাখার জন্য যে ফোর্সটা লাগে, সেই ফোর্সটাকে we call it upthrust. স্যার আমরা যে বেলুনের একটা কোয়েশ্চেনস করলাম, এটার মধ্যে তো এই ফোর্সটা ওয়ার্ক করতেছে না যখন এটা অ্যাক্সেলারেট করতেছে হাওয়াতে। কোনটা করলাম? জি স্যার। বেলুনের কোনটা করলাম? এটা? এই যে লেকচার 4 এ। জি স্যার, এটা বলো, কোশ্চেনটা বলো। এখানে কি এই ফোর্সটা ওয়ার্ক? আপথ্রাস্ট? না 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 না, আপথ্রাস্ট এয়ারের ভিতরে নেগলিজিবল। এটা তো এয়ারের ভিতরে মুভ করতেছে বেলুনটা। আপথ্রাস্ট ইন এয়ার ইজ নেগলিজিবল। আপথ্রাস্ট এভিডেন্ট হয় শুধুমাত্র, মানে খুব ক্লিয়ারলি দেখতে পারবা বা ভিজুয়ালাইজ করতে পারবা বা এক্সপিরিয়েন্স করতে পারবা ইন লিকুইডস। এয়ারের ভিতরে আপথ্রাস্ট নাই যে তা না, বাট এতই অল্প যেটাকে তুমি নেগলিজিবল হিসেবে কনসিডার করতে পারো। ক্লিয়ার এবার? জি স্যার, বুঝেছি। স্যার, জি স্যার বলেন। আমরা যদি একটা বেলুনকে ফুলায় পানির নিচে ছেড়ে দিই, তখন তো উঠে যায়। অবশ্যই। তখন কি তোমার কথা কেটে কেটে হবে? আরেকবার বলবা? মাইক্রোফোনটা অন রেখে বলো। স্যার আমি লিখে দিই। না, তখন কি পর্যন্ত শুনছি, তারপর বলো খালি। তখন কি আপথ্রাস্ট হবে কিনা এটা জিজ্ঞেস করেছে। অ্যাবসলিউটলি, তখন ডেফিনেটলি আপথ্রাস্ট হবে, আর আপথ্রাস্টের কারণেই বেলুনটা উপরে উঠে যাচ্ছে। It is only because of the upthrust that enables the balloon to move upward towards the surface. বুঝছো? জি স্যার। অলরাইট, নেক্সট দেখি। Upthrust
What for G7? কি বলতেছিলা? স্যার immersed in fluid in a fluid এই ফ্রেজটা বুঝিনি স্যার। Immerse in fluid মানে একটা ফ্লুইডের ভিতর চুবাই রাখা যদি হয়। When you immerse মানে হলো ডুবাই রাখা। যখন একটা জিনিসকে তুমি পানির ভিতর চুবাই রাখতেছো বা ডুবাই রাখতেছো তখনই আপথ্রাস্টটা অ্যাক্ট করবে। খালি পানি না, কোকো হতে পারে, অয়েল হতে পারে, মিল্ক হতে পারে, any liquid, right? Any liquid will exert an upthrust on the object that is immersed in that fluid. এবার ক্লিয়ার? একটা question. বলো না। Yes sir, clear sir. Sir, Sir. upthrust is a liquid force. Like the liquid is exerting this on the object, naki the object is exerting it. না, the liquid exerts on the object. Okay. আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দেখাই দিই। আচ্ছা, খেয়াল করে দেখো তো, আমি যদি একটা বক্স নেই, আপথ্রাস্টের মিনিংটা তোমাকে বুঝাই দিই। যদিও আপথ্রাস্ট যখন আমরা পড়তাম তখন আরেকবার দেখাবো, বাট এখন যেহেতু একটু কনফিউশন আছে আমি আরেকবার দেখাই দিচ্ছি। স্যার আপনার ভয়েস না ব্যাক করতেছে। ভয়েস ল্যাগ করতেছে সবার জন্য নাকি খালি তোমার? বাকিরা সবাই স্যার শুনতে আমরা কি না স্যার আমারও সবার ল্যাগ হচ্ছে। স্যার আমরা আমার সবাই জন্য। ক্যামেরা অফ স্যার করব? আমার জন্য। পাচ্ছেন? তাহলে ক্যামেরাটা অফ করে দাও। ক্যামেরা অফ করে দিলেই ঠিক হয়ে যাবে। তাহলে ক্যামেরাটা অফ করে একটু। আমার তো করে তবুও করতেছে। ক্যামেরাটা অফ করো, এবার দেখি। জাহিন তোমার ক্যামেরা অন, ক্যামেরাটা অফ করো। দেখো তো, ইজ ইট বেটার নাও? জি স্যার, আগে থেকে অনেক। আচ্ছা একটু ওয়েট করো, আমি আমার এক্সটেন্ডারটা এই রুমে লাগাই, একটু ওয়েট, আমাকে একটু টাইম দিতে হবে, একটু ওয়েট প্লিজ। Yes sir. সবাই ক্যামেরাটা অফ করো। মাসিয়া তোমার ক্যামেরা অন, ক্যামেরাটা একটু অফ করো। ইজ ইট বেটার নাও? এবার দেখো তো সবাই ক্লিয়ারলি শুনতে পারতেছো নাকি? ইয়েস স্যার। Yes sir, much better. ওকে, ঠিক আছে। লেটস সে স্ক্রিনটা দেখো সবাই। Let's say you have a container and this container contains clay. Okay, and you drop a ball into this clay. তুমি ক্লের ভিতরে এই বলটা ড্রপ করলা। বলটা ড্রপ করে যদি বলটাকে আবার উঠায় ফেলো, বলটা ড্রপ করাতে ক্লের সারফেস কিরকম হলো দেখো, ডিফর্মড হয়ে গেল। বলটাকে যখন উঠায় ফেলবা তখন এই গর্তটা কি থেকে যাবে নাকি অটোমেটিক্যালি ফিল আপ হবে? তুমি বলো তো একটু। ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাবে। রিয়েলি ক্লে ভিতরে একটা জিনিস ফেললে এটা ফিল আপ হয়ে যায়? না স্যার ফিল আপ হবে না। থেকে যায়। হবে না। Exactly, but if you do the same thing but this time with water, যখনই তুমি এই অবজেক্টটাকে ওয়াটারের ভিতরে প্লেস করলা, ডিফর্ম তো হইলো, দ্যাটস ফাইন, ডেফিনেটলি ডিফর্মড হয়ে যাবে, এই জায়গা থেকে সরে যাবে। বাট যখনই তুমি বলটাকে উঠায় ফেললা তখন কি এরকম ক্লের মতো গর্ত থাকবে নাকি ওয়াটারটা ওর গ্যাপ ফিল আপ করে ফেলবে? সো ফিল আপ করার সময় কন্টিনিউয়াসলি এই ডাইরেকশনে একটা ফোর্স দিল, যে ফোর্সটা দিয়ে এই গ্যাপটাকে ফিল আপ করলাম। এন্ড গেস হোয়াট, এটাকে খালি উঠায় ফেললেই কিন্তু ফোর্স না, যখন তুমি ওকে চুবায় রাখছো তখনও কিন্তু এই জায়গাটা ফিল আপ করার জন্য ওয়াটার একটা ফোর্স দিচ্ছে। ক্যান ইউ সি ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে? এটা কি আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড ফোর্সের ডাইরেকশনটা? আপওয়ার্ড। আপওয়ার্ড স্যার।
Exactly. This is why we call this upthrust. This is the origin of the force upthrust. একটা fluid always fills up the gap when you remove the object, যেটা গ্যাপটা ক্রিয়েট করে রাখছিল, ডিফর্ম করে রাখছিল। সো গ্যাপটাকে ফিল আপ করার সময় যে ফোর্স দেয়, সেই ফোর্সটা তো অবজেক্ট যখন ইমার্সড আছে তখনও অবজেক্টের উপর অ্যাক্ট করে, আর সেই ফোর্সটাকে উই কল ইট আপথ্রাস্ট। দেখো তো এবার আপথ্রাস্টের মিনিং পুরোপুরি ক্লিয়ার নাকি এভরিওয়ান? Yes, sir. বুঝছি, sir. ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আগে আমি তোমাদেরকে মনে হয় বলতেছিলাম যে আই হ্যাভ Sir. দিশা বলেন। দেখো আচ্ছা, আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন ছিল, সেটা হলো একটা দিন আমাদের 3 দিনের ভিতরে আই ওয়ান্ট টু কিপ ইট কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস ক্লাস। আমরা কি সেই ডেটটা ফিক্স করছিলাম কবে? সেটা স্যার থার্সডে। Okay, fine. Then every Thursday we'll be solving question paper questions from the topics that we will be discussing all throughout the week. Okay, আমি ওয়ার্কশিট রেডিও করে রাখছি, থার্সডে আমরা সলভ করব। স্যার এই আপথ্রাস্টের এই কনসেপ্টটা কি ইজ ইট এক্সক্লুসিভ টু অনলি ফ্লুইডস নাকি ইলাস্টিক ম্যাটেরিয়ালের জন্য হতে পারে? বিকজ ইফ উই ড্রপ আ হেভি বল ইন অ্যান ইলাস্টিক ম্যাটেরিয়াল তাহলে তো ওইটা আবার ডিফর্ম হয়ে আবার তো ওইটা ঠিক জায়গায় চলে আসে। হ্যাঁ, যেরকম তুমি ইলাস্টিক ম্যাটেরিয়াল বলতেছো, ওয়াটারকে তো ইলাস্টিক ম্যাটেরিয়াল বলা যায় না। ওয়াটার কি ইলাস্টিক ম্যাটেরিয়াল? বুঝছো আরিয়ান? ক্লিয়ার হচ্ছে এবার? স্যার আপনার কথা কেটে কেটে আসছে, শুনতে। আচ্ছা দাঁড়াও, একটু ওয়েট করো, আমি এক্সটেন্ডারটা এই রুমে লাগাই, একটু ওয়েট। একটু ওয়েট করো, আমি এক্সটেন্ডারটা আমার রুমে লাগাইলাম, এখন ঠিক হয়ে যাবে, একটু ওয়েট। তাহসিন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন জিজ্ঞেস করছো, অ্যানসার দিচ্ছি। Give me a few seconds. এক্সটেন্ডার লাগালাম, এটা একটু পাওয়ার্ড হোক। একটু ওয়েট, অলমোস্ট দেয়ার। হ্যাঁ, এবার ঠিক আছে, কানেক্ট। গ্যাস এবার দেখো তো একদম ক্লিয়ারলি কথা শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। এবার ঠিক আছে। এক্সটেন্ডারটা আরেক রুমে ছিল দেখে এটা ডিস্টার্ব করতেছিল, এখন আই থিংক আর কোনো প্রবলেম নাই। লেটস গেট টু ওয়ার্ক। হ্যাঁ আচ্ছা, সো সামওয়ান আস্কড অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সেটা হলো যে why do people drown if there is upthrust? পিপল লাগবে কেন? তুমি যদি একটা স্ক্রু পানির ভিতরে ড্রপ করে দাও বা একটা স্ক্রু ড্রাইভারও পানির ভিতরে ড্রপ করে দাও, this is not going to float, it will drown. The same reason আপথ্রাস্ট অবশ্যই অ্যাক্ট করে, বাট আপথ্রাস্টটা যদি ওয়েট কম, এক্স্যাক্টলি ওয়েট কম এই কারণে তো ফ্লোট করে। রাইট, আপথ্রাস্টটা যদি ওয়েটের সমান হয় বা তার থেকে গ্রেটার হয়, আমার আর কোনো টেনশন নাই, তখন ফ্লোট করতে পারবো। বাট আপথ্রাস্ট আছে, যেই কোনো অবজেক্ট পানির ভিতরে ড্রপ করে দিলে বা একটা লিকুইডের ভিতরে ড্রপ করে দিলে ওর উপর আপথ্রাস্ট অ্যাক্ট করবে 100%। বাট আপথ্রাস্টটা যদি লার্জ ইনাফ না হয় ওর ওয়েটকে ব্যালেন্স করার জন্য, তাহলে কি আরো ফ্লোট করবে? নো, ফ্লোট শুধুমাত্র তখনই করবে if the upthrust is greater than or equal to the weight.
তাহলে কি ওভারওয়েট মানুষ সাঁতার কাটতে পারবে না? না, সাঁতার কাটতেছো তো তুমি আপথ্রাস্ট দিয়ে না। when you are swimming is not due to upthrust. Swimming is Newton's third law. তুমি ওয়াটারটার উপরে ডাউনওয়ার্ড একটা ফোর্স দিচ্ছ হাত দিয়ে, ওয়াটারটা তোমার উপরে আপওয়ার্ড একটা ফোর্স দিবে, that enables you to float. আর পা দিয়ে যে মুভ করতেছো, that is steering forward. হাত দিয়ে তুমি ফ্লোট করতেছো। স্যার আমার একটা, হ্যাঁ বলো। স্যার তাহলে স্যার শিপ যে থাকে না স্যার, এই যে জাহাজগুলো স্যার, তাহলে স্যার সেটা কিভাবে করে ফ্লোট করে? তার কারণ শিপটার ভলিউম অনেক লার্জ দেখে একটা লার্জ আপথ্রাস্ট ক্রিয়েট করতে পারে। শিপের ভিতরে তুমি হেলিকপ্টারও ল্যান্ড করতে পারো। there are some ships that you can land your helicopter on. in fact SpaceX এর অনেক প্রোগ্রামে এরকম শিপের উপরে তোমার ল্যান্ড করে, রকেট ল্যান্ড করে এনে, তাই না? এত helicarriers. এক্স্যাক্টলি। সো এত লার্জ ম্যাস কে কিভাবে সাপোর্ট করতে পারতেছে? বিকজ ইউ আর প্রোডিউসিং আ হিউজ আপথ্রাস্ট। সে এত লার্জ আপথ্রাস্ট কিভাবে প্রোডিউস করতেছো? একটা অনেক লার্জ ভলিউম অফ ওয়াটারকে ডিসপ্লেস করে। যত লার্জ ভলিউম অফ ওয়াটারকে তত গ্রেটার হবে আমার আপথ্রাস্ট। বলেন স্যার, ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার কেও কি আপথ্রাস্ট বলা হইতেছে? মানে আমাদের জো লেভেল একটা এক্সামে কোয়েশ্চেন দিয়েছিলেন স্যার, কার্গো নিয়ে যে একটা কোয়েশ্চেন ছিল আমাদের, ওই যে কেন এখানে একটা শিপটা একটু কেন ডিপার ডাউন চলে যেতেছে, মানে আরেকটু নিচে কেন চলে যেতেছে পানির থেকে, একটা কোয়েশ্চেন ছিল স্যার ও লেভেল এক্সামে। ওইটা কি এখানে আপথ্রাস্টের ব্যাপারে? আপথ্রাস্ট এক্স্যাক্টলি। তার কারণ তখন তোমার আপথ্রাস্ট এনাফ পাচ্ছে না, that is the reason. বা আপথ্রাস্ট এনাফ পাওয়ার জন্য a larger volume needs to be displaced. গাইজ আমরা কিন্তু এখন পুরো আজারে কথা বলতেছি, বিকজ আপথ্রাস্ট ড্র্যাগ ফোর্স নিয়ে we have a whole topic. আমাদের মেকানিক্স শেষ করে we move on to upthrust and fluid mechanics. এখন কিন্তু ফ্লুইড মেকানিক্স এর সময় হয় নাই, বাট আপথ্রাস্টের অরিজিনটা, এই জিনিসটা খালি বোঝা লাগবে যে আপথ্রাস্টটা অরিজিনেট করে কোথার থেকে আর কেন। দেখো এই পার্টটা বুঝছো নাকি সবাই? গাইজ এই পার্টটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে আপথ্রাস্টের অরিজিনটা নিয়ে? তাহলেই হবে। ফাইন, নেক্সট আসি নরমাল। একটু ইন্টারাপ্ট করলাম স্যার, বুয়েন্ট ফোর্স এর মিনিংটা কি এখানে? কোনটা স্যার বুয়েন্ট ফোর্স। বুয়েন্ট বুয়েন্ট হ্যাঁ, বুয়েন্ট ফোর্সের আরেকটা নামই হলো আপথ্রাস্ট। আপথ্রাস্টের আরেকটা ফ্যান্সি টার্ম হলো বুয়েন্ট ফোর্স। কোনো ডিফারেন্স নাই, আপথ্রাস্ট যেই মিনিং বুয়েন্ট ফোর্সেরও সেম মিনিং। Yes, okay. Now let's move on to normal contact or normal reaction force. This is the force that acts on a body perpendicular to the surface. সবসময় সারফেসের সাথে পারপেন্ডিকুলার হয়, এই জন্যই নামটা হলো নরমাল। So normal reaction force is the third law pair force of push of a body on the surface, but never the third law pair force of weight. এটা অলরেডি আমরা লাস্ট ক্লাসে দেখছি। খেয়াল করে দেখো তো, এই জায়গায় বইটা টেবিলের উপরে পুশ করতেছে, পুশ অফ না বলি অন বলতে পারি, পুশ অন টেবিল ফ্রম বুক। ওকে, বুকটা যদি টেবিলের উপরে পুশ ডাউন করে, তাহলে টেবিলটা বইয়ের উপরে কি করবে? পুশ অন বুক ফ্রম টেবিল। বাট এই জায়গায় সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে ফোর্সটা আসে, হোয়াট ডু ইউ কল দ্যাট ফোর্স এভরিওয়ান? সেন্টার অফ গ্র্যাভিটি। ওয়েট। Exactly, this is the weight, correct. Weight, and this is the reaction. Weight and reaction is a pair force, but not third law pair force. তাহলে কোন ল পেয়ার ফোর্স বলতে পারবা কেউ? weight and reaction, ফার্স্ট ল পেয়ার ফোর্স। ফার্স্ট ল পেয়ার ফোর্স। কিভাবে বুঝলাম ফার্স্ট ল পেয়ার ফোর্স? বিকজ ইকুয়াল এন্ড অপোজিট acting on the same body. যদি সেম বডির উপরে হয়, that is always first law pair force. দেখো তো ক্লিয়ার নাকি এবারটা? জি স্যার। Okay, great. Next চলে যাই। Normal reaction force gives a person the feeling of their weight. When a person falls freely, the only force acting on the person is the weight. Since there is no normal reaction force, the person feels weightless, and this is called apparent weightlessness, because even though the person has a weight, he feels weightless. তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, who is it that makes you feel your weight? Any ideas guys? তোমাকে তোমার ওয়েটটা, তুমি যে এটাকে ফিল করায় কে? Anyone?
না, গ্র্যাভিটি ফিল করে না। Normal reaction force, sir. Reaction force. It is a normal reaction force. We have a whole topic dedicated to feeling of weight. যে একটা মানুষ কখন হেভিয়ার ফিল করে, কখন লাইটার ফিল করে, আর কখন অ্যাকচুয়াল ওর ওয়েটসটা ফিল করে। বাট এই ফিলটা করাই হলো অলওয়েজ দিস রিঅ্যাকশন ফোর্স, নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইটস ওয়েটলেস। Now let's move on to jumping. Jumpingটা কি? While jumping, a person exerts an extra push on the ground. কিভাবে? By bending their knees. The total push on the ground from the man is greater than his weight, and according to Newton's third law, the ground exerts a reaction force on the man greater than his weight. There is an unbalanced force on the man upward, causing him to accelerate upward while his feet are still in contact with the ground. এটা একটা গ্রাফ থেকে দেখতে হবে। একটু ওয়েট। আজকে আমরা জাম্পিং স্টার্ট করব, বাট বিফোর উই গেট ইনটু ডিটেইলস আগে একটা ভিডিও একটু দেখে নাও। সবাই স্ক্রিন দেখো। Guys, can you all see the screen clearly? আচ্ছা, একটা লোক এই জায়গায় স্টেশনারি ওয়েতে দাঁড়ায় আছে। The person is at rest over here. রেস্টে থাকার কারণে দেখো তো উইথ টাইম ফোর্সের ভ্যালুটা চেঞ্জ হয় না। ক্যান ইউ টেল মি হোয়াট ফোর্স ইজ দিস? এই ফোর্সটা অরিজিনেট করতেছে কোথা থেকে? কি ফোর্স এটা? এই ফোর্সটা হলো force. Let me help. This is the force that this person exerts on the floor. ফ্লোরের ভিতরে প্রেসার প্যাডস আছে, সেটা কন্টিনিউয়াসলি তুমি কতটুকু ফোর্স এক্সার্ট করতেছো সেটা তোমাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দিতে পারবে। সো যদি তুমি একদম রেস্টে স্টেশনারি বসে থাকো তখন শুধুমাত্র ওর ওয়েটের সমান ফোর্সটা আমার গ্রাউন্ডের উপর অ্যাক্ট করবে। তাহলে guess what? This value is equal to the person's weight. But this is actually ভ্যালুটা ইকুয়াল টু ওয়েট হতে পারে, বাট ক্যান ইউ কল দিস দ্য ওয়েট? নো। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফোর্স? ক্যান ইউ আইডেন্টিফাই দিস? এই ফোর্সের নাম কি হতে পারে? এনিওয়ান? Push. Normal reaction force. This is the push actually. This is the push. বুঝছো? লোকটা যে পুশটা দিচ্ছে অন দ্য গ্রাউন্ড। তারপর দেখি, আর ইনফ্যাক্ট push আর normal reaction force যেহেতু থার্ড ল পেয়ার ফোর্সেস, you can also call this normal reaction force, no problem, একই জিনিস। দেখো কোনো মুভমেন্ট নাই, কিছু নাই, এজন্য পুশটা কনস্ট্যান্ট। হঠাৎ করে যে ক্রাউচ করা স্টার্ট করলো, দেখো তো কি হয়। এখন জাম্প করবে। দেখবা যখনই ফিট লুজেস কন্ট্যাক্ট, the moment the feet loses contact with the ground, পুশের ভ্যালু কি হয়ে গেল? What is the value of the push, everyone? 0 0 0, of course 0. কেন 0? Because push is a contact force. যদি কন্ট্যাক্টই না থাকে তাহলে পুশ এক্সার্ট করবে কোথা থেকে? এজন্য 0। স্যার প্রথমে একটু কমা মানে কমে দেন বাড়ছে কেন স্যার ফোর্সটা? সবগুলো জিনিস দেখবো। দেখে তো মনে হচ্ছে সুইসাইড করছে, ঝুলে আছে। এখন আবার দেখবা যখনই এসে এই ইয়েটাকে হিট করবে, the moment it hits the ground, ধাপ করে আবার বেড়ে যাবে ফোর্সটা। এই যে ফোর্স বেড়ে গেল।
ওর হাত পা নাড়াচ্ছে দেখে ফোর্সটা এরকম ভ্যারি করতেছে, ইভেনচুয়ালি ফোর্সটা আবার এসে কনস্ট্যান্ট হয়ে যাবে। দেখছো সবাই? এখন এটারই যদি আর একটু সিম্পলিফাইড ভার্সন দেখি, এটারই যদি আমি একটু সিম্পলিফাইড ভার্সন দেখি, তাহলে উই ক্যান গেট টু সি দিস ফ্রম আওয়ার লেকচার। জাস্ট ফার্স্ট পার্টটা জাম্পের। দেখতেছো? Yes, sir. জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যার বলেন। স্যার লোকটা যখন ক্রাউচ করা স্টার্ট করে তখন তার ফোর্স কমে কেমনে? গুড কোয়েশ্চেন। কোয়েশ্চেন আমারও ছিল স্যার। ভেরি গুড। Yes, sir. এটা তো বাড়ার কথা না তখন। সেটাই বলতেছি। ওয়েট এক সেকেন্ড, আগে তুমি আইডেন্টিফাই করো এই ফোর্সটা কি এক্স্যাক্টলি। দিস ইজ থার্ড ল পেয়ার ফোর্স অফ রিয়াকশন। আমি যদি এটাকে রিয়াকশন হিসেবে চিন্তা করি তখন আমার জন্য বোঝানোটা ইজি হয়ে যাবে, বিকজ লোকটার উপরে কি কি ফোর্স অ্যাক্ট করতেছে। দেয়ার আর টু ফোর্সেস অ্যাক্টিং অন দ্য পারসন। ক্যান ইউ আইডেন্টিফাই কি কি ফোর্স? একটা হলো ওয়েট স্যার, আর একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স। আমি যদি একটা পার্টিকেল হিসেবে কনসিডার করি, দিস ইজ দ্য ওয়েট, আর উপরে হলো আমার নরমাল রিঅ্যাকশন ফোর্স। এটা তো বুঝতেছি লোকটার উপরে এই দুইটা ফোর্স অ্যাক্ট করে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে। Yes, sir. রেস্ট থেকে মাত্র মুভ করা স্টার্ট করলো, দ্য মোমেন্ট এনিথিং, লিটারালি এনিথিং স্টার্টস ফ্রম রেস্ট, ও কিন্তু অ্যাক্সিলারেট করে। ও এখন রেস্টে সুন্দর মতো দাঁড়ায় আছে, বাট যখনই ও নিচের দিকে যাওয়া স্টার্ট করবে, দ্য পারসন উইল বি অ্যাক্সিলারেটিং, বিকজ ইনিশিয়ালি ওর ভেলোসিটি ছিল 0, মুভ করা মাত্র একটা ভেলোসিটি আসলো, দেয়ার ইজ আ চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটি মানে দেয়ার ইজ অ্যান অ্যাক্সিলারেশন। নাও ক্যান ইউ আইডেন্টিফাই অ্যাক্সিলারেশনটা কোন ডাইরেকশনে যখন এই মাত্র নিচে যাওয়া স্টার্ট করলো? ও স্যার ডাউনওয়ার্ড স্যার। ডাউনওয়ার্ড। গুড ডাউনওয়ার্ড। তাহলে মাত্র শুরুতেই এই বি এর পর থেকে কথা বলতেছি, যদি আমি অ্যাক্সিলারেট করি ডাউনওয়ার্ড, তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্সটাও কোন ডাইরেকশনে লাগবে? ডাউনওয়ার্ড স্যার। গুড। তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্সটাও লাগবে ডাউনওয়ার্ড। একটা সেকেন্ড টাইম দাও। রাইট, সো আমার রেজাল্টেন্ট ফোর্সটাও ডাউনওয়ার্ড। নাও ইউ টেল মি, তোমরাই আমাকে অ্যান্সার দাও। ডাউনওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স হইতে হইলে, রেজাল্টেন্ট ফোর্স যদি ডাউনওয়ার্ড হয়, তাহলে ওয়েট আর রিঅ্যাকশন দুটো কি সেম থাকতে পারবে? তার মানে একটার বাড়তে হবে, একটার কমতে হবে। রেজাল্টেন্ট ফোর্স যদি আমার ডাউনওয়ার্ড হয়, তাহলে যে ফোর্সটা ডাউনওয়ার্ড আছে দ্যাট হ্যাজ টু বি গ্রেটার। কোন ফোর্সটা ডাউনওয়ার্ড বলো তো আমাকে? ওয়েট। এখন ওয়েট গ্রেটার হওয়া মানে কি? ওয়েট তো আর বেড়ে যেতে পারে না। ওয়েট গ্রেটার তখনই হতে পারে যখন আমার রিঅ্যাকশনটা কি হয়ে যাবে? লোয়ার। এক্স্যাক্টলি, যখন আমার রিঅ্যাকশনটা কমে গেল। আর গ্যাস হোয়াট, রিঅ্যাকশনের থার্ড ল পেয়ার ফোর্স কি? এই পুশটা। রিঅ্যাকশন কমে যাওয়া মানে হলো এই যে আমার পুশটা কমে যাচ্ছে। স্যার আমরা এখানে যে ফোর্স দিয়ে ওয়াই অ্যাক্সিস দেখাইতে চাইলাম, আমাদের পুশটা না স্যার? অফ কোর্স এই ফোর্সটাই হলো আমার পুশ অর নরমাল রিঅ্যাকশন ফোর্স, দুইটাই সেম। এবার কি বুঝতে পারছো? ওই যে যাদের কোশ্চেন ছিল যে ডিক্রিজ করে কেন, অ্যান্সার কি দিলাম? বিকজ শুরুতেই রেস্ট থেকে যখনই নিচে যাওয়া স্টার্ট করে তখনও মোমেন্টারিলি হলো অ্যাক্সিলারেট করে। অ্যাক্সিলারেশনটার ডাইরেকশনটা কোন দিকে? ডাউনওয়ার্ড। অ্যাক্সিলারেশনের ডাইরেকশন ডাউনওয়ার্ড মানে হলো আমার রেজাল্টেন্ট ফোর্সও ডাউনওয়ার্ড। রেজাল্টেন্ট ফোর্স ডাউনওয়ার্ড মানে কি? আমার কোন ফোর্সটা গ্রেটার হবে? ওয়েটটা আমার গ্রেটার, আর ওয়েট গ্রেটার মানে হলো রিঅ্যাকশন ইজ স্মলার। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, ডেসক্রিপশন অফ দ্য গ্রাফ, পয়েন্ট এ এন্ড বি। এ আর বি তেও কিসে আছে?
রেস্ট স্যার, এই কারণে গুড। এ আর বি তে দ্য পারসন ইজ এট রেস্ট, কারেক্ট। এ আর বি তে যদি পারসনটা রেস্টে থাকে, রেস্টে থাকা মানে কি? ফোর্সটা কনস্ট্যান্ট, কোন ফোর্স? পুশ। পুশটা কনস্ট্যান্ট, এর জন্য আবার রিঅ্যাকশন ফোর্সও কনস্ট্যান্ট, কোনো মুভমেন্ট নাই। বি থেকে আফটার বি আমি যদি পয়েন্ট সি এন্ড ডি তে যাই, আফটার বি কেন হচ্ছে, ইউ নো দিস রাইট? আফটার বি যখনই ও রেস্ট থেকে মুভ করা স্টার্ট করলো, রেস্ট থেকে মুভ করা মানে হলো অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনটা ডাউনওয়ার্ড, মিনিং আমার রেজাল্টেন্ট ফোর্সও ডাউনওয়ার্ড, রেজাল্টেন্ট ফোর্স ডাউনওয়ার্ড মানে ওয়েট হ্যাজ টু বি গ্রেটার, ওয়েট গ্রেটার মানে রিঅ্যাকশন হ্যাজ টু বি স্মলার, এটাই বলছি আমি। বি এর পরে যে কমে যায়, দিস ইজ দ্য রিজন, রিঅ্যাকশনটা একটু কমে যায় আর পুশটাও কমে যায়। বাট যখন পুরাপুরি আমার বডি কন্ট্যাক্টটা নিয়ে আসলাম, যখন পুশ দিতে দিতে এবার একদম ফুললি ডাউনওয়ার্ড পুশ দিচ্ছি, তখন আমার ওয়েট থেকে গ্রেটার একটা ফোর্স এক্সার্ট করা স্টার্ট করলাম বাই বেন্ডিং দ্য নিজ। ওকে, রিঅ্যাকশন ফোর্স। হ্যাঁ, এই জন্য রিঅ্যাকশনটা আমার বেড়ে যাবে। সিএনডি, হোয়াট ইজ হ্যাপনিং এট পয়েন্ট ই? পয়েন্ট ই তে কমতেছে কেন? স্যার কন্টাক্ট আস্তে আস্তে কমে যেতেছে। এক্স্যাক্টলি, দ্য পারসন ইজ স্টার্টিং টু লুজ কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। আর যেহেতু পুশ একটা কন্ট্যাক্ট ফোর্স, যদি আমার কন্ট্যাক্টই কমে যেতে থাকে, এই জন্য আমার পুশের ভ্যালুটাও কমে যাবে। এফ এ এসে জিরো কেন হয়ে গেল? স্যার কন্টাক্টে নাই তখন। এক্স্যাক্টলি, দ্য পারসন ইজ নট ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড এনিমোর, যেহেতু কন্ট্যাক্টে নাই, এই জন্য আমার পুশের ভ্যালু জিরো, রিঅ্যাকশনের ভ্যালু জিরো। গাইজ আস্ক মি, এই জাম্পিং বুঝতে কারো কোনো কনফিউশন আছে নাকি? ইওর পয়েন্ট সি এন্ড ডি তে একটু প্রবলেম হচ্ছে। পয়েন্ট সি আর ডি তে আমার পুশের ভ্যালুটা ইনক্রিজ করতে থাকে। দেখো তো কি করতেছে, দ্য পারসন ইজ ক্রাউচিং, ক্রাউচ করার কারণে এই ফোর্সের ভ্যালুটা ইনক্রিজ করতেছে। কিভাবে? বিকজ বাই বেন্ডিং দ্য নিজ দ্য পারসন ইজ এক্সার্টিং অ্যান এক্সট্রা পুশ, ওয়েটের কারণে যে পুশ ছিল সেটা তো আছে, বাই বেন্ডিং দ্য নিজ হি ইজ এক্সার্টিং অ্যান এক্সট্রা পুশ অন দ্য গ্রাউন্ড। এবার বুঝছো? স্যার পুশ বাড়তেছে দেখে নর্মাল রিঅ্যাকশন ফোর্স তো বাড়তেছে, কারণ থার্ড ল অফ পেয়ার ফোর্স দেখে। রাইট। স্যার লাস্ট একটা কোশ্চেন, বলো না। যে ফোর্সটাকে এখানে আসলে না নর্মাল রিঅ্যাকশন ফোর্স না পুশ নিতেছি? একই তো, একদম সেম হবে না। তুমি যদি পুশ নাও বা নরমাল রিঅ্যাকশন ফোর্স নাও, পুশটার কারণেই তো নরমাল রিঅ্যাকশন ফোর্স আসে, আর দুইটার ভ্যালু এক্স্যাক্টলি কি হবে? সেম সেম স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে বি এর পরে আর কি আমরা বেন্ড করছি দেখে আমাদের অ্যাক্সেলারেশনটা ডাউনওয়ার্ড হচ্ছে দেখে কি মানে আমাদের এই ফোর্সের ভ্যালুটা কমে যাচ্ছে? আর তোমার একটা জিনিস বুঝতে হবে, তুমি কিন্তু পা ডাউনলোড করতেছো না, তোমার আগে কিন্তু বডিকে নামো। তুমি যদি এই জায়গায় এই লোকটার ইয়েই দেখো, একদম শুরু থেকে যদি আরেকবার দেখি, ওর পা যা ছিল তাই আছে, ও কিন্তু ওর বডিটাকে আগে নামানো স্টার্ট করতেছে। খেয়াল করে দেখো, হি ইজ লোয়ারিং হিজ বডি, পা তো বেন্ড করলোই, কিন্তু পায়ের আগে বডিটা নিচে আসতেছে। ডু ইউ সি? এখন এই যে লেগ বেন্ডও করে নাই প্রপারলি। তার মানে আমাদের বডির আপার পার্ট বেন্ড করলে কি আমাদের ফোর্সটা কমে যাবে? ডেফিনেটলি, ডেফিনেটলি। এবার বুঝছো, এই যে এখন পুরোপুরি বেন্ড হয়ে গেল, নিচে আর যাওয়ার জায়গা নেই, এখন ফোর্সটা পুরোপুরি এক্সার্ট করতেছো তুমি পায়ের উপরে। জি স্যার, বুঝতে পেরেছি। Done? Okay. So your homework is complete the descriptions. Description গুলা তোমরা নিজে কমপ্লিট করবা। আমি তো লিখে দিতেই পারি, বাট আমি লিখে দিলে তোমার কোনো হেল্প হবে না। I will be helping you, I will be enabling you. আমি যদি এভাবে সবকিছু ভাবে লিখে দিতে থাকি, you guys need to figure this out yourself. Alright? আজকের ক্লাস শেষ। নেক্সট দিন লেকচার 6 তো আমাদের শেষ। নেক্সট দিন we'll be discussing feeling of weight. Very important topic, feeling of weight টা। ওকে, আমি এর লেকচারটা আপলোড করে দিচ্ছি, জাস্ট গো থ্রু দিস ওয়ান্স, তোমাদের জন্যই ভালো হবে। স্যার নেক্সট ক্লাসে কি আমরা কোশ্চেন পেপার সলভ করব? নেক্সট ক্লাস কি আমাদের থার্সডে? থার্সডে আমাদের না স্যার, টিউসডে স্যার, নেক্সট ক্লাস টিউসডে তে, থার্সডে তে কোশ্চেন পেপার। স্যার আপনি কি থার্সডে আগে একটু বলে দিতে পারবেন কোশ্চেন পেপারগুলো, যাতে আমরা প্রিন্ট করে নিতে পারি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দিব। যে ওয়ার্কশিটটা করব সেটা আমি দিয়ে দিব তাহলে, ঠিক আছে? ওকে স্যার। ওকে ফাইন, তাহলে গাইস দ্যাটস ইট ফর টুডে। আই উইল সি ইউ গাইস অন টিউসডে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালাম। Thank you, sir. বাই।